আচ্ছা, ইয়াসমিন আসছো? হ্যাঁ, আমি শুরু করতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে যেটা ছিল যে আম, শোনো, লাইন বাই লাইন পড়তে গেলে না শেষ করতে অনেক কঠিন হয়ে যাবে। এটা তো লেখাই আছে, সোজা আছে, আমি শুধু বলে দিচ্ছি যে একটা ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে যখনই আমরা কিছু পরে কোয়েশ্চেন পাবো কিভাবে অ্যান্সার করব। তো ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে তিনটা পয়েন্ট হেডিং এর আন্ডারে লিখবা। একটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টর, একটা মেডিকেল ফ্যাক্টর, একটা সার্জিক্যাল প্ল্যান, সার্জিক্যাল প্রসিডিওর কি কি গেল। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সাম্পল অফ দ্য ডে সার্জারি। এক্সাম্পল অফ দ্য ডে সার্জারির মধ্যে সোজা বাংলা লিখে রাখবা 9 তলা যেসব ওটি আছে, আর 8 তলা হচ্ছে গাইনি ওটি, আর সি ব্লকের ইউরো ওটি। এই তিনটা, এই ওটি গুলোর মধ্যে যা যা ওটি হয়, তাহলে আমরা কি বললাম, কেবিন ব্লকের 8 তলা আর 9 তলা। 8 তলার মধ্যে হচ্ছে ইএনটির কিছু ওটি থাকবে, আর মেইনলি বেসিকলি হচ্ছে গাইনি ওটি। আর 9 তলার সমস্ত ওটি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, আই। আর সি ব্লকের হচ্ছে ইউরোলজি। তাহলে ওই ওখানে যা যা ওটি হয় ওভাবে করে ভাগ করে লিখতে পারো। এরপর দেখো এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট যে এক্সক্লুশন আমি কখন করব। এখানে কিছু প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ ধরে লিখছে, আমরা চাইলে সেটাকে আরো বাড়াতে পারি। মানে যে কোনো কিছু যখন সিভিয়ার হচ্ছে, তখন আমরা তাকে এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে ফালাই দিচ্ছি, যেমন পালমোনারি হাইপারটেনশন। আরটিআই মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকলে আমি কিন্তু পেডিরোটি করতে পারবো না। আচ্ছা, তারপর হচ্ছে তার নিউরোলজিক্যাল বা মাসকুলোস্কেলিটাল কিছু এখানে এক্সাম্পল আছে। এরপর হচ্ছে অ্যানেস্থেটিক টেকনিকটা কি হবে ডেকে সার্জারির জন্য। ডেকে সার্জারির জন্য হচ্ছে, এই দেখো এখানে একটা লেখা আছে যে পেশেন্ট আর ফুললি অ্যাসেস প্রি অপারেটিভলি, বাট ইচ পেশেন্ট শুড বি সিন বাই দ্য অ্যানেস্থেটিস্ট অন দ্য ডে অফ অ্যাডমিশন। ঠিক আছে? এবং টাইম অফ দ্য লাস্ট ওরাল ইনটেক। এরপর প্রি মেডিকেশনের মধ্যে ওই তিনটা জিনিস দিয়ে দিব, যে মেটোক্লোপ্রোমাইড, H2 ব্লকার, আর এটা হচ্ছে অ্যান্টাসিড। আর এখানে যেহেতু ডেকে সার্জারি, পেশেন্টকে কিন্তু আপনার মুখে এনএসআই প্যারাসিটামল দিতে পারে প্রিঅপারেটিভলি অ্যাজ আ পার্ট অফ মাল্টিমোডাল অ্যানালজেসিয়া। তারপরে ডে কেসে সবসময় মাথায় রাখতে হবে যে ডে কেসে আমাদের লক্ষ্য থাকবে যে জিনিসটা শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, এই দুটো জিনিস আমরা চুজ করব। যদি এই দুটো জিনিস আমি চুজ করি, তাহলে অবশ্যই আমি ইন্ডাকশনে যেটা আসবে প্রোপোফল। এবং আমরা যদি ওপিড আমি হিসাব করি, তখন আসবে আমার রেমিফেন্টানিল বা ফেন্টানিল। এবং গ্যাস আমাদের কাছে অপশন হচ্ছে আমাদের কাছে আইসোফ্লুরেন আছে, আমরা আইসোফ্লুরেন লিখবো। কিন্তু আমরা এখানে সেভো বা ডেস এগুলো আমরা ইউজ করতে হবে। মোট কথা হচ্ছে ইয়ানা, কি বলে ওটা, সেভোফ্লুরেন বাদ। এবং ডে কেসে সাকসামিথিলিয়াম কিন্তু অ্যাভয়েড করতে হয়। তাহলে আরেকটা পয়েন্ট লেখা আছে কো ইন্ডাকশন। কো ইন্ডাকশনটা আসলে শুনতে চায় এখনকার সময় সবাই, যে কো ইন্ডাকশন করতেছি। আমি কো ইন্ডাকশন করলে সুবিধা কি, আমি যখন মাল্টিপল ড্রাগ ইউজ করি তখন প্রতিটা ড্রাগের ডোজ কমে যায়, সেটা আমরা সবাই জানি। ডোজ কমে, সাইড ইফেক্ট কমে। তাহলে কো ইন্ডাকশন মিডাজোলাম, মিডাজোলাম যেহেতু শর্ট অ্যাক্টিং, মিডাজোলাম দিয়ে আমরা কো ইন্ডাকশন করতে পারি। আর সাকসামিথিলিয়াম এখানে হচ্ছে অ্যাভয়েডেড। তাহলে সাকসামিথিলিয়াম যে অ্যাভয়েডেড, এই কথাটার মধ্যে হচ্ছে একটা মানে পয়েন্ট গোল্লা দাও, কারণ হচ্ছে এটা আমরা যেহেতু রেগুলারলি সাবস্টামিথিলিয়াম ইউজ করি, তো এটা আমাদের হচ্ছে ভুলে লিখে ফেলতে পারি। এবং সাবস্টামিথিলিয়াম কেন অ্যাভয়েড হচ্ছে, মাসেল পেন হতে পারে। তো পেশেন্ট তো সহজে, কারণ সাধারণত মাসেল পেন তাদের হয় যারা ওটির পরবর্তী সময়ে খুব দ্রুত হাঁটাচলা করতে চায়, এতে এবং মাসেল পেনটা বেশি হয়, এই জন্য সাবস্টামিথিলিয়ামটা এখানে দেওয়া হবে না। এবং মাল্টিমোডাল অ্যানালজেসিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বক্স দেখো, এখানে লিখছে যে রিজন টু চুজ ফর ডেকেস অ্যানেস্থেসিয়া। কেন আমি প্রোপোফল দিচ্ছি, কেন রেমিফেন্টালিন দিচ্ছি, কেন এনএসআইড কে আমি ওরালি দিচ্ছি, বা অ্যাট্রাকুডিয়াম দিচ্ছি, এগুলো জাস্ট মানে ব্যাখ্যাগুলো লেখা দেওয়া আছে। এটা ভাবে কোয়েশ্চেনে আসে না, কিন্তু রিডিং দিয়ে নিও। এরপর আসো ডিসচার্জ ক্রাইটেরিয়া। ডে কেসের মূল জিনিসটা হচ্ছে মেনলি দুইটা, একটা হচ্ছে ইনক্লুশন ক্রাইটেরিয়া, একটা হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে ডিসচার্জ ক্রাইটেরিয়া। ডিসচার্জ ক্রাইটেরিয়াতে হয়, সেটা হচ্ছে
এটা লিখবা স্মিথের 687 নাম্বার পেজে একটা বক্স আছে। বক্সটা হচ্ছে ডিসচার্জ ক্রাইটেরিয়া ফর ডে কেয়ার সার্জারি, এটাকে বলা হয় নার্স লেড ডিসচার্জ। তাহলে নার্স কখন ছুটি দিবে? তুমি তো পেশেন্ট নিয়ে বসে থাকবা না, তাহলে নার্স ছুটি দিবে যেহেতু তার সেম ডে সে হচ্ছে আমার পোস্ট অপ থেকে চলে যাবে, সে তার ওয়ার্ডে যাচ্ছে না। তো পোস্ট অপ থেকে যেহেতু সে চলে যাবে তাহলে তার যে ডিসচার্জ সেটা হবে নার্স দিচ্ছে। তাহলে এই ক্রাইটেরিয়াটা এইটা টু ক্লিফাই করবা স্মিথের 687 নাম্বার পেজ থেকে। ওকে, আপু এই 16টা পয়েন্ট তাই তো? ওই যে হ্যাঁ এখানে 16টা পয়েন্ট। 16টা পয়েন্ট, হ্যাঁ। ইয়েস 16টা পয়েন্ট। আচ্ছা, এরপরে এখানে কিছু কোয়েশ্চেন, এগুলো হচ্ছে ওই যে কি বলে এটা, মর্গানের কোয়েশ্চেন গুলো হচ্ছে রিডিং দিয়ে যাবা। রিডিং দিয়ে যাবা মানে কি, কোয়েশ্চেনটা আমি একটু জিসটা বলতেছি যে 80 বছরের যে মহিলাটা, তার ক্ষেত্রে বলতেছে তুমি কি কি এক্সপ্লোর করবা, মানে ওদের কোয়েশ্চেনের ভাষাটা একটু ডিফারেন্ট, কি জানতে চাচ্ছে সেটা বোঝাটাই আহ উত্তর পড়লে বোঝা যায় যে কি জানতে চাইছিল আসলে। তুমি কি কি, হোয়াট ক্রাইটেরিয়া উড ইউ এক্সপ্লোর টু ডিসাইড যে সে ডেস্ক কেসের জন্য সুইটেবল কিনা, তার মানে তার এখানে ইনক্লুশন ক্রাইটেরিয়া তুমি কি কি দেখতে চাও। তখন যে সোশ্যাল ফ্যাক্টর, মেডিকেল ফ্যাক্টর, তার ইনভেস্টিগেশন এবং তার যে ওটিটা হবে এই ওটিটার সম্পর্কে কিছু লিখে দিয়ে আসলা শেষ। এরপরের কোয়েশ্চেনটা দেখো, একটা বুইরা বেটার আর্থ্রোস্কোপি হবে, 697 পেজের হচ্ছে স্মিথ 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 হচ্ছে 687 নাম্বার পেজ। আচ্ছা, একটা 56 এর ম্যানের হচ্ছে নি আর্থ্রোস্কোপি হবে, মোটা মানুষ, তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ওএসএ আছে। তাহলে তার সাকসেসফুল সেম ডে ডিসচার্জের জন্য আমরা কি কি টেকনিক করতে পারবো। তাহলে যেহেতু নি আর্থ্রোস্কোপি হবে, আমাদের মাথায় প্রথমে আসবে আমরা রিজিওনালের দিকে যাব। আর ডায়াবেটিক পেশেন্ট সব সময় আমাদের যেটা অ্যান্সার শিটে লেখা চাই সেটা হচ্ছে মর্নিং, ফার্স্ট অন দা মর্নিং লিস্ট। মর্নিং লিস্টে থাকবে, মর্নিং লিস্টের শুরুতে থাকবে। এই কথাটা সমস্ত ডায়াবেটিক পেশেন্টের জন্য লিখে দেওয়া সুন্নত, যে মর্নিং ফার্স্ট অন দা মর্নিং লিস্ট। আচ্ছা, এরপর দেখো এখানে দিচ্ছে অপশন ফর দ্য অ্যানেস্থেসিয়া, এখানে জেনারেল, স্পাইনাল, লোকাল সবই লিখছে। কিন্তু লেখার পরে সে আবার বলতেছে যেহেতু এটা মর্গানের পেঁচানো উত্তর, এখানে আমরা বলবো কি যে তার জন্য বেটার হবে স্পাইনাল। কেন স্পাইনাল, সেই মানে অ্যাডভান্টেজ অফ স্পাইনাল ওভার জেনারেল অ্যানেস্থেসিয়ার যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো এখানে লিখে দিলাম, যে তার এয়ারওয়ে ম্যানেজমেন্ট নিয়ে, যেহেতু সে মোটা মানুষ, তাহলে তার এয়ার ওএসএ আছে, তাহলে তার এয়ারওয়ে ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ঝামেলা করতে হলো না, তাকে আমার কোনো ফেন্টানিল বা হচ্ছে ওপিয়েট দেওয়া লাগলো না যেখানে তার ওএসএ বেড়ে যায়। রেসপিরেটরি তারপর ডিপ্রেশন হ্যাঁ, হলো না। তারপর তার পনভি হইলো না, তার হচ্ছে আমাদের ইনটেক খুব দ্রুত সময় করতে পারবো, এইসব হচ্ছে পয়েন্টগুলো লিখবো। এখন পরের কোয়েশ্চেনটি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে একটা পেশেন্টের আনপ্ল্যান্ড ওভারনাইট অ্যাডমিশন কেন করা হয়েছে, রিজন কি, এবং তুমি অ্যানেস্থেটিস্ট হিসেবে তুমি সেই রিজনগুলো কিভাবে মিনিমাইজ করবা। তাহলে এখানে যে পেইন, পনভি এগুলো লেখা আছে বোল্ড হরফে, এগুলো হচ্ছে মেইনলি রিজন। আর পাশে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে তার প্রিভেনশন। তো মেইনলি একটা পেশেন্ট ডে কেসের জন্য আসছে, আসার পরে তাকে আমরা সেই দিন তাকে আমরা ভর্তি রাখছি, কেন রাখছি, কেন কেন রাখতে পারি, পেশেন্টের হচ্ছে ওই যে মানে যেসব কারণে আমি তাকে ছুটি দিব সেসব কারণ হয় নাই, এই জন্য তাকে ছুটি দিচ্ছি না। বুঝা গেছে জিনিসটা? তাহলে আমার পেইন হচ্ছে, তার পনবি থাকতেছে, তার হচ্ছে স্পাইনাল দিছিলাম সেটা ওয়ের অফ হয় নাই, পেশেন্ট পেশাব করে নাই, উঠার পর তার মাথা ঘুরাচ্ছে, তারপর বা হচ্ছে তার হচ্ছে হাইপোটেনশন হয়ে গেছে, তখন আমি এটা প্রিভেনশনে কি কি করব। গেল। তাহলে পেন, এগুলা পড়লে হয় কি যে জাস্ট বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবার আসো সবচেয়ে আরেকটা হট টপিক, সেটা হচ্ছে ইরাস। ইরাস বা ফাস্ট ট্র্যাক সার্জারি। আচ্ছা, ইরাস বা ফাস্ট ট্র্যাক সার্জারির জন্য তোমাকে অবশ্যই লাগবে সেটা হচ্ছে মর্গানের, এটা আমার কাছে না, আমি যেটা লাগাইছিলাম সেটা হচ্ছে একটু আগের এডিশন থেকে 101-1-13, মানে হচ্ছে এক 1113 নাম্বার পেজে ইরাসের একটা সুন্দর একটা হচ্ছে ছবি আছে ইআরপি নামে। এই ছবিটা এখান থেকে নিবা, এটা ডিটেলে পড়তে যাওয়ার দরকার নেই, এটা ছবিটা এখান থেকে নিবা। আমি ছবিটা হোয়াটসঅ্যাপে এখন দেখাচ্ছি, তারাও দেখতে পারো যদি খুব ইন্টারেস্টেড হও।
আমি ছবিটা হোয়াটসঅ্যাপে দিছি। এটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটা না যে এখান থেকে দেখবা, নিজেরা এটা দেখে পড়বা। এই নতুন বইয়ের এডিশনে যেহেতু পেজ নাম্বার একটু এদিক সেদিক হতে পারে, এই 1113 আশেপাশেই থাকবে। এই ইরাসের প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ এলিমেন্ট। প্রি অপারেটিভ এলিমেন্ট হচ্ছে 4টা, ইন্ট্রা অপারেটিভ হচ্ছে 7টা, পোস্ট অপারেটিভ এলিমেন্ট হচ্ছে 7টা। তাহলে 7 7 14 আর ওদিকে হচ্ছে 18, টোটাল 18টা পয়েন্ট ঝাড়া ঝাড়া থাকা চাই। এইগুলো একদম ঝাড়া ঝাড়া থাকা চাই, এবং এই ডায়াগ্রামটা মাথায় রাখলে ছবি আঁকাটা সহজ হবে। ইরাস যে পেজে আছে তার সেই পেজের পিছনে আর একটা ছবি আছে, সেটাকে বলছে মাল্টিমোডাল ইন্টারভেনশন টু অ্যাটিনুয়েট সার্জিক্যাল স্ট্রেস রেসপন্স। এই ছবিটাও লাগবে। আমি এটারও ছবি তুলে দিলাম, কিন্তু নিজের একবার দেখবা যে ইরাস যে পেজে তার ঠিক পিছন পেজে যে একটা সার্জিক্যাল স্ট্রেস কেন হচ্ছে, আর সার্জিক্যাল স্ট্রেসকে আমি কমানোর জন্য কি কি ইন্টারভেনশন নিতে পারে। এটা কিন্তু আমাদের কোয়েশ্চেন আকারে আছে ভিউ পয়েন্টের পিছনে। কিন্তু আই প্রেফার যে তোমরা ইমেজটা দেখবা, বিকজ ইমেজ দেখলে জিনিসটা মাথায় সেট হবে বেশি। তাহলে ইরাসের মধ্যে মেইনলি হচ্ছে পড়া একটাই, যে ফাস্ট ট্র্যাক সার্জারিতে ডেফিনেশনটা পড়তে পারো হোয়াট ইজ ইরাস, যে অ্যাপ্লিকেশন অফ সিরিজ অফ ম্যানুভার, যেটা হচ্ছে আমার স্ট্রেসকে কমাবে, কমপ্লিকেশন কমাবে এবং রিকভারিকে ভালো করবে। এবং ইরাসের কম্পোনেন্টের মধ্যে এই 18টা কম্পোনেন্ট লিখতে হবে, এবং ইরাসের কম্পোনেন্ট গুলা ঝড় ঝড় থাকা চাই, ঝড় ঝড় টানা মুখস্থ থাকা চাই, এখানে আর সেকেন্ড কোনো কথা আসবে না। আচ্ছা, এরপর আসো ইন্ট্রাভেনাস ফ্লুইড। ইন্ট্রাভেনাস ফ্লুইডে দেখো শুরুতেই আমাদের বডিতে কতটুকু কি লাগে এটা কিন্তু বলা আছে, এবং এটা আমাদের পড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে লাগবে। যে ওয়াটার রিকোয়ারমেন্ট কত, সোডিয়াম পটাশিয়াম 1.5, হ্যাঁ, গ্লুকোজ 150 গ্রাম পার ডে ফর অ্যাডাল্ট, এটা থাক, এটা মানে থাকতে হবে। আচ্ছা, এরপর আছে একটা কোয়েশ্চেন যে নিউনেট, ইনফ্যান্ট আর অ্যাডাল্টের মধ্যে ফ্লুইড ডিনামিক্স এর ডিফারেন্স কি। এই ডিফারেন্সটা পড়তে বলবো এই কারণে যে যখন আমরা পেডি পড়বো বা যখন আমরা ফ্লুইড ক্যালকুলেশন করবো অ্যাডাল্টদের, তখন এখান থেকেও কিন্তু পড়াটা লাগবে। অ্যাটলিস্ট টোটাল বডি ওয়াটার কন্টেন্ট এটা একটু দেখে নাও, এটা একটু পয়েন্ট আউট করো, এখানে একটা টিক চিহ্ন দাও, দুটো ক্ষেত্রে টোটাল বডি ওয়াটার কন্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো একটা আছে যে একটা অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশন অফ পেশেন্ট উইথ হাইপোভলিউমিয়া। একটা পেশেন্টের হাইপোভলিউমিয়া বা ডিহাইড্রেশন আছে, এটা একটা কোয়েশ্চেন আসছিল। তাহলে একটা পেশেন্টের আমি তাকে কিভাবে অ্যাসেস করব, যে কোনো অ্যাসেসমেন্ট আমাদের হাতে সবসময় কি, যে কোনো অ্যাসেসমেন্টের জন্য কি আছে, হিস্ট্রি আছে, ফিজিক্যাল এক্সামিনেশন, ল্যাব ইনভেস্টিগেশন। তাহলে এই তিনটা হেডিং এর আন্ডারে ফেলে দেবো যে কোনো ইনভেস্টিগেশন বা যে কোনো অ্যাসেসমেন্ট। আমি একটা পেশেন্টকে অ্যাসেস কিভাবে করতে পারি, তাকে আমি অ্যাসেস করব তার হিস্ট্রি শুনে, তাকে আমি ফিজিক্যাল এক্সামিনেশন করব, তাকে আমি কিছু ল্যাব ইনভেস্টিগেশন দিব। এটা হচ্ছে তার আমার ইনভেস্টিগেশনের পয়েন্ট, এটা সবার জন্য সেম হবে। এখন এখানে ধরো হিস্ট্রির মধ্যে কি কি আছে, যে লাস্ট ওরাল ইনটেক এগুলো আসলে পড়লাম। এখানে দেখো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে তার যে পয়েন্ট গুলা, এটাকে আমরা বলি কি আস্তে। আস্তে মানে হচ্ছে ASTE, আস্তে। A ফর অ্যাপিয়ারেন্স, হুম, তারপর হচ্ছে S ফর হচ্ছে স্কিন, T তে হচ্ছে তার টাং, আর E তে হচ্ছে আই, সরি T তে হচ্ছে থার্স্ট, তৃষ্ণা, থার্স্ট। আরটা হচ্ছে E তে হচ্ছে আই। আচ্ছা, এখানে দেখো 5% মানে হচ্ছে মাইল্ড, 10% এটা হচ্ছে মডারেট, আর 15% এটা হচ্ছে সিভিয়ার। এই একই একটা চার্ট আমি এখান থেকে দেখাচ্ছি, এটা দুই ভাবে মিলাই পড়তে হবে। এখানটা এটা কোত্থেকে যে টুকলিফাই করছিলাম সেটা আমি ভুলে গেছি, আমি ছবিটা তুলে দিচ্ছি। এই ছবিগুলো তুললে ভালোভাবে হয় নাকি ক্যাম স্ক্যানার দিয়ে তুলবো? দেখো তো বোঝা যায় মনে হয়। দেখো
তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন লিখছো আস্তে আস্তের মধ্যে অ্যাপিয়ারেন্স, স্কিন, থার্স্ট, আই। তাহলে যখন তার মাইল্ড, মাইল্ড, মডারেট, সিভিয়ার, মাইল্ড হচ্ছে 5%, মডারেট হচ্ছে 10%, সিভিয়ার হচ্ছে 15%। চার্টের এখন না যায়, চার্টের কথা পরে বলি, যেটা বলতে সেটা শেষ করি। তা আমাদের অ্যাপিয়ারেন্স তাহলে কি থাকবে? মাইল্ডে, মাইল্ডে সবই নর্মাল থাকবে। মডারেটে যখন হবে তখন হবে লেথার্জিক। স্কিন কেমন হবে? স্কিন যে পিঞ্চিং করবো এটা হচ্ছে গো স্লো। হুম। তারপর থার্স্টের ক্ষেত্রে হবে মানে থার্স্ট আছে। আর আই হচ্ছে সানকেন। আর যখন হচ্ছে সিভিয়ার হবে তখন অ্যাপিয়ারেন্স কি হবে? লেথার্জিক থেকে ভেরি লেথার্জিক। স্কিন কি হবে? টান দিছে, এটা গো ভেরি স্লো। থার্স্ট কিন্তু তখন একদম থাকবে না, পুয়ার। আর আয়ের ক্ষেত্রে হবে ভেরি ড্রাই বা ভেরি সানকেন। আচ্ছা, এটা হলো একটা পয়েন্ট। আর যেটা আমি চার্ট দিছি সেটা হচ্ছে বডি ওয়াটার, বডি ওয়েট লস্ট অ্যাজ ওয়াটার, মানে তার ওজন কমে গেছে। And ওজন কমে গেলে যেমন 4 to 6% ওয়েট কমে যাচ্ছে, যেটা বলতেছে 3 লিটার লস ইন 70 কেজি অ্যাডাল্ট পেশেন্ট। জিনিসটা কি একটু, এটা একটু বোঝার জিনিস আছে, একটু একটু মানে আমি কি আবার বলবো? বলেন আপু। আচ্ছা, প্রথমত দেখো ভিউ পয়েন্টে যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটার মধ্যে ওরা একদম আমার যেটা মানে এমবিবিএস এ পড়ে আসছি, ওরা ওটাই রাখছে যে এখানে মিউকাস মেমব্রেন কেমন থাকে, সেন্সোরিয়াম কেমন হয়, ইউরিন আউটফ্লো, বিপি, পালস। তাহলে সহজে মনে রাখার জন্য যেটা লিখছি সেটা হচ্ছে আস্তে। আস্তে হচ্ছে ASTE। তার সাথে আমি পরে ইউরিন, পালস, ব্লাড প্রেশার এগুলো হচ্ছে যোগ করব। তাহলে ইউরিন ফ্লো, বিপি, পালস রেটে টিক মার্ক দাও, যেগুলো সাথে অ্যাড করব। এখন এই আস্তের মধ্যে কোনটাতে কি রকম হবে চেহারা, যে তার অ্যাপিয়ারেন্স মাইল্ডে কেমন, মডারেটে কেমন, এবং হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশনে কেমন, এইটাই হচ্ছে বলতেছি। হুম। আচ্ছা, আমি ছবিটা তুলে দিলাম, হ্যাঁ, দেখো। তাহলে এইটার সাথে হচ্ছে আমার মাইল্ডে কেমন, মডারেটে কেমন, সিভিয়ারে কেমন, এটা যোগ হবে। গেল। আর যে চারটা ছবি দিছি, চারটা হচ্ছে এই মাইল্ড, মডারেট, সিভিয়ার। ওখানে দেখো মাইল্ডে কি লিখছে, 4 to 6% লস, সেটা হচ্ছে মাইল্ড। 6 to 8%-এর ক্ষেত্রে ওরা কিন্তু মাইল্ড লিখছে, বাট ওটা আমি কাইটা মডারেট বানাই, মডারেট লিখছি। আর 8 to 10% এটা হচ্ছে সিভিয়ার লিখলাম। আর 10 to 15% হচ্ছে ভেরি সিভিয়ার। সাইন এন্ড সিমটম, তাহলে যেহেতু এটা হচ্ছে স্মিথ থেকে নেওয়া, এই জন্য এই চারটাও এখানে আমি যোগ করলাম। যে মাইল্ডে গেলে কি হবে, এখানে তার থার্স্ট থাকবে, স্কিন ইলাস্টিসিটি কমে যাচ্ছে, ট্রাং ড্রাই ড্রাই হচ্ছে, সোয়েটিং কমে যাচ্ছে। আচ্ছা, মডারেট, মডারেটে তার আগে সমস্ত পিকচার থাকবে, প্লাস অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হচ্ছে রিডিউস ফিলিং অফ দ্য পেরিফেরাল ভেইন, অলিগুরিয়া, শেষ। সিভিয়ারের ক্ষেত্রে উপরের সমস্তগুলো থাকবে, প্লাস হাইপোটেনশন এবং স্টেডি পালস উইথ কোল্ড পেরিফেরি। আর ভেরি সিভিয়ারের ক্ষেত্রে পেশেন্ট কোমা, শকে চলে যাচ্ছে, ফলোড বাই ডেথ। মানে এরা এখানে ওই আস্তে যে আমরা ভাগ করে পড়ছি, এগুলোকে ওরা ভাগ করে, এরা এখানে একসাথে বলছে। যার যেটা ভালো লাগবে সে সেটা পড়তে পারে। কিন্তু এটা বলার উদ্দেশ্য কেন দুটা পাশাপাশি রাখলাম, যে অনেক সময় এটা জিজ্ঞেস করতে পারে যে তুমি বলতেছো মাইল্ড ডিহাইড্রেশন, হোয়াট ডু ইউ মিন বাই মাইল্ড ডিহাইড্রেশন। মাইল্ড ডিহাইড্রেশন মানে এটা লিখে রাখো যে 4 to 6% বডি ওয়েট লস হচ্ছে, সেটা বলতে পারি। এটা বলতে গেলে আবার পেঁচাবো, সোজা বাংলায় লিখে রাখবো যে 70 কেজি মানুষের যদি হচ্ছে 3 লিটার লস হয় পানি, তখন হয় মাইল্ড ডিহাইড্রেশন। লেখা আছে দেখো, যে 3 লিটার লস ইন 70 কেজি অ্যাডাল্ট। আর 3 লিটার ওয়াটার লস, তাই তো? হ্যাঁ, আর মডারেটের ক্ষেত্রে হচ্ছে 5 to 6 লিটার। আর সিভিয়ারের ক্ষেত্রে হচ্ছে 7 লিটার লস। ওকে, এরপরে আসো যে তার আমি ল্যাবরেটরি ফাইন্ডিং কি পাচ্ছি। ল্যাবরেটরি ফাইন্ডিং বলতে এখানে কিন্তু মাইল্ড, মডারেট, সিভিয়ার আর ভাগ করে নাই, একেবারে একটা গড়পড়তা লিখে দিচ্ছে যে রাইজিং হেমাটোক্রিট, হিমোগ্লোবিন, প্রোগ্রেসিভ মেটাবলিক অ্যাসিডোসিস, এগুলো জাস্ট একটা গড়পড়তা লিখে দিচ্ছে।
আচ্ছা, এখানে একটা জিনিস লিখো, ল্যাবরেটরি ফাইন্ডিং এর সবার শেষে যে ইনক্রিজ ব্লাড ইউরিয়া, এটা হচ্ছে কনফার্মেটরি। যে আমরা তো অনেক কিছুই দেখবো, অনেক কিছু কমতেছে, তাহলে কমতেছে কিংবা বাড়তেছে, তাহলে এখানে আমি কনফার্মেশন কোনটা দিয়ে করবো, যে ব্লাড ইউরিয়া বাড়তেছে, এটা হচ্ছে কনফার্মেটরি। আরেকটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে টু, এই কোয়েশ্চেনটার ছবিগুলো দিচ্ছি, ছবিটা দেখো, আমি মুখে বলতেছি তাহলে পড়তে সুবিধা হবে। টু অ্যাসেস হাইড্রেশন স্ট্যাটাস অ্যান্ড গাইড ফ্লুইড থেরাপি, ওই যে আগের যে জিনিসটা, ওখানে এই যে হাইড্রেশন স্ট্যাটাস অ্যান্ড গাইড ফ্লুইড থেরাপি, এটা বলতো কোনটা যাইতেছে? একটা পেশেন্টের হাইড্রেশন স্ট্যাটাস দেখবো এবং তাকে ফ্লুইড থেরাপিতে গাইড করবো, মানে কতটুকু ফ্লুইড দিব, এটা আসলে কি জানতে চাইতেছে ও, এখানে? গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি যেটা হ্যাঁ, হ্যাঁ, গোল্ড রিলেটেড ফ্লুইড থেরাপি, সেটা এখানে বলতে চাচ্ছি যে গোল্ড, স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক ভলিউম, ওই যে পার্মানেন্ট ওয়েজ প্রেশার, এসবগুলো এখানে থাকবে। আচ্ছা, এরপরে দেখো ফিজিওলজিক্যাল রেসপন্স টু হাইপোভলিউমিয়া, এটা আমরা জানি, জাস্ট একবার রিডিং দিলেই এনাফ। তাহলে এখান থেকে হাইপোভলিউমিয়া এই ব্যাপার বা ডিহাইড্রেশন ব্যাপারগুলো শেষ। এরপর হচ্ছে বডি ওয়াটার কম্পোনেন্টের ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনের মধ্যে তো আমরা এটা বহুবার পড়ছি, বহুবার ভুলছি, আবার পড়বো, আবার ভুলবো, এটা বলার কিছু নাই। আর হচ্ছে আমাদের পরের পেজে আসে, সেটা হচ্ছে হলিডে স্যাকার ফর্মুলা। হলিডে স্যাকার ফর্মুলা তো হচ্ছে 4-to-1 রুল। তো 4-to-1 রুল তো এটা মেনলি বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য হচ্ছে আমরা যে 1.5 ml পার কেজি পার আওয়ার, এটা হচ্ছে বড়দের জন্য। এটা আমরা জানি, এটা আমি এখানে ডিটেল কিছু বলতে যাচ্ছি না। ক্লাসিফিকেশন অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড, এটা লাগবে, এটা আমরা প্রচুর পড়তেছি, প্রচুর ভুলতেছি। এখানে এটা পার্থক্য, কোনটা হাইপোটনিক, কোনটা আইসোটনিক, কোনটা হাইপারটনিক, বারবার পড়বা, বারবার পড়বা। এখানে লিখে রাখো যে 5% ডেক্সট্রোজ ইন 0.45%, 0.45% সোডিয়াম ক্লোরাইড হচ্ছে পেডিসল, আর 9.9% যে সোডিয়াম ক্লোরাইড আছে সেটা হচ্ছে 5% ডিএনএস। এগুলার টনিসিটি সহ লাগবে। তাহলে পেডিসল যদি আমাদের পেডিতে, তো পেডিসল আমরা ইউজ করতে চাই, তাহলে পেডিসলে কিন্তু এক্সাক্ট এখানেই আছে, সেটা হচ্ছে 5% ডেক্সট্রোজ ইন 0.45% সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পেডিসল, মানে ট্রেড নেম হচ্ছে পেডিসল। আর 5% ওটা তো আমরা সবাই জানি, 5% ডেক্সট্রোজ ইন 0.9% সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে 5% ডিএনএস। আচ্ছা, এগুলো কিন্তু টনিসিটি গুলো পড়তে হবে, মানে সবার লাগবে না এখানে, যেমন হাইপারটনিক থেকে শুধু পেডিসল, 5% ডিএনএস, 3% সোডিয়াম ক্লোরাইড আর 5% সোডিয়াম ক্লোরাইড। 5% আসলে লাগবে, 3% সোডিয়াম ক্লোরাইড দুইটা পড়লে যথেষ্ট। কারণ 5% সোডিয়াম ক্লোরাইড আমাদের এখানে বাংলাদেশে আছে নাকি? আচ্ছা, আর কলয়েডের মধ্যে কি কি আছে? কলয়েডের মধ্যে হচ্ছে ব্লাড ডিরাইভড আর সিনথেটিক। সিনথেটিকের মধ্যে হেস 6%, 10%, হেমাক্সিল আর হচ্ছে জেলোফিউসিন। আচ্ছা, এখন পরের কোয়েশ্চেনটা, যে হোয়াই হুইচ ফ্লুইড ইজ আইডিয়াল ফর প্রি অপারেটিভ ডেফিসিট এন্ড হোয়াই, এগুলো তো বলার কিছু নাই, আমরা তো জানি কোনটা বেশি আইডিয়াল। প্লাজমা লাইট, রাসমালাই। প্লাজমা লাইট বা হচ্ছে আইসোটনিক ক্রিস্টালয়েড সলিউশন। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পোজিশন অফ হার্টম্যান সলিউশন বা রিঙ্গার্স ল্যাকটেট, অবশ্যই 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 পড়া লাগবে। কম্পোজিশন অফ হার্টম্যান সলিউশন বা রিগার্স ল্যাকটেট, এটা রিটেন ভাবে না আসলেও এটা অসপি বা ভাইবা মানে পড়তে হবে, সোজা বাংলায় পড়তে হবে। ক্রিস্টাল আর কলরের ডিফারেন্সটা লাগবে না, অত পড়ার দরকার নাই। আচ্ছা, এরপরে আসো এমার্জেন্স ফেনোমেনা। দেখো, না এবার হচ্ছে বাচ্চাদেরটা আসছিল। আচ্ছা, এমার্জেন্স ফেনোমেনাটা পড়তে হবে। এমার্জেন্স ফেনোমেনাটা হচ্ছে এখানটা বক্স করে দেওয়া আছে, আনপ্রেজেন্ট ফেনোমেনা টেকিং প্লেস আফটার ডিসকন্টিনিউশন অফ অ্যানেস্থেটিক এন্ড অ্যাডজুভেন্ট এজেন্ট, এমার্জেন্স ফেনোমেনা সাধারণত কেটামিনের পরে হয়। আচ্ছা, এই ডিস্টনিক রিঅ্যাকশন এগুলো কিছু লাগবে না। এবার আসো ডিলেড রিকভারি, খুবই পছন্দের জায়গা স্যারদের। ডিলেড রিকভারি এবং ডিলেড রিকভারি, ডিলেড এমার্জেন্সি ড্রিল। ডিলেড রিকভারি ডেফিনেশনটা কি, যে 60 মিনিট আমি ডিসকন্টিনিউ করার পরে, সমস্ত ওষুধ ডিসকন্টিনিউ করার পরে 60 মিনিট
পরেও যদি আমার পেশেন্টের কনসাসনেস না আসে, তখন তাকে আমি বলবো ডিলেড ইমার্জেন্স বা ডিলেড রিকভারি। কজ কি? সমস্ত কজ এখানে লাগবে, যে রেসিডুয়াল ফ্যাক্টর, পেশেন্ট ফ্যাক্টর, সবকিছু লাগবে, যা আছে সব করতে হবে। মানে টেম্পারেচার খুবই ইম্পর্টেন্ট, হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া এবং ওই মেটাবলিকের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাড়ে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এখানে বেশি হচ্ছে। যদি ভাগ ভাগ করেও পড়তে না পারো, পড়তে থাকো, শোনো, যা পড়বা হুবহু সেটা তো ডেলিভারি, মানে সানজিদা ডেলিভারি করতে পারবে ইনশাল্লাহ, বাকিদের কথাই বলতেছি। না আপু, হ্যাঁ, পারবো না, না অনেক না, পড়া। হ্যাঁ মানে টেক্সট অত অত মানে জিনিস হচ্ছে, পড়তে পড়তে হয় কি মাথায় যতটুকু সেটেল হয়, একেবারে হুবহু তো আর হয় না, কিন্তু কজ পড়া লাগবে, এটাই বলার উদ্দেশ্য। আচ্ছা, এরপর দেখো ডিলেড রিকাভারি যদি হয় তখন তুমি কি মানে ম্যানেজমেন্ট নিবা বা হচ্ছে তার কি করবা। এখানে লিখে রাখো পাশে ছোট করে CCCT, চেক, কনসিডার, চেক, ট্রিটমেন্ট। তার মানে ফার্স্ট আমি চেক করব, এরপর আমি তাকে কিছু ওষুধপাতি দিলাম, এরপর হচ্ছে তাকে আমি আবার চেক করব, তারপর লাস্টলি তাকে আমি ট্রিটমেন্ট দিলাম। জিনিস একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে প্রথমত সমস্ত এজেন্ট তার বন্ধ হয়েছে কিনা, ইনহেলেশনাল বা ইন্টারভেনশন যেটা হোক, বন্ধ করা হয়েছে কিনা, এবং তার মানে রেসিডুয়াল নিউরোমাস্কুলার ব্লকেট এটা আছে কিনা, যেটা নার্ভ স্টিমুলেটর। ও, নার্ভ স্টিমুলেটর যেহেতু আমাদের এখন ডিপার্টমেন্টে আসছে না, শুরু করছে না, নওশাদ কাজ শুরু করছে না। না আপু, চেঞ্জ হয়ে গেছে, পুরো কিন্তু টপিকই চেঞ্জ হয়েছে, ওটা নাই। আল্লাহ, কি ভয়ঙ্কর। আচ্ছা, তাহলে হচ্ছে বলতাম তো নার্ভ স্টিমুলেটর ভালো করে পড়তেন। আচ্ছা যাই হোক, চেঞ্জ হয়েছে, পুরো টপিক এখন চেঞ্জ করলো। আরে আপু, গাইড চেঞ্জ, টপিক চেঞ্জ, প্রোটোকল চেঞ্জ। আচ্ছা, আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে নার্ভস, তাহলে প্রথমত তার সমস্ত কিছু বন্ধ আছে কিনা, সমস্ত এজেন্ট, অ্যানেস্থেটিক এজেন্ট বন্ধ আছে কিনা, এবং তার রেসিডুয়াল কোনো নার্ভ ব্লক আছে কিনা সেটা আমরা পেরিফেরাল নার্ভ স্টিমুলেটর দিয়ে দেখবো, এতটুকুই। এরপর কনসিডার করবো কি, যে ওপিয়েট রিভার্সালের জন্য তাকে আমি ন্যালোক্সেন দিব। ন্যালোক্সেনের পাশে লিখে রাখো, মানে 40, একটা হাইফেন দিয়ে লিখো 2, আবার একটা হাইফেন দিয়ে লিখো 0.2, এটা লিখো। তার নিচে লিখবা 0.2-1-1, এবং তার নিচে লিখবা শুধু 2। কেন লিখতে হবে আমি বলতেছি। ও, আচ্ছা, এখানে দেখো যে ওপিয়েট রিভার্সালে যেটা হচ্ছে ন্যালোক্সেন আমি নিচ্ছি 40, কেন বলছি 40, ওপিয়েট রিভার্সাল লাগবে আমার ন্যালোক্সেন, তাহলে আমার লাগবে এটা হচ্ছে 40 মাইক্রোগ্রাম। 2 মিনিট পর পর দিব। কতক্ষণ ম্যাক্সিমাম কতটুকু ডোজ পর্যন্ত দিতে পারি, এটা ডোজটা দিতে পারি হচ্ছে তোমার 0.2 মিলিগ্রাম পর্যন্ত। এরপর হচ্ছে বেনজোডায়াজেপিন রিভার্সাল করতে পারি ফ্লুমাজেনিন দিয়ে। ফ্লুমাজেনিন হচ্ছে 0.2 মিলিগ্রাম দিতে পারি 1 মিনিট পর পর, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 1 মিলিগ্রাম। আর ফাইসোস্টিগমিন, এটা আমরা দিতে পারতেছি কত করে, 2 মিলিগ্রাম করে দিতে পারতেছি, এটা শুধু 2 মিলিগ্রাম করে দিই, 2 মিলিগ্রাম। তাহলে এই জন্য বললাম যে সহজে মনে রাখার জন্য সে জিনিসটা হচ্ছে কি, 40 মাইক্রোগ্রাম 2 মিনিট পর পর, ম্যাক্সিমাম ডোজ 0.2 মিলিগ্রাম। তারপরে ফ্লুমাজেনিন সেটা হচ্ছে 0.2 মিলিগ্রাম 1 মিনিট পর পর, 1 মিলিগ্রাম ম্যাক্সিমাম ডোজ। আর ফাইসোস্টিগমিন হচ্ছে 2 মিলিগ্রাম। এরপর আবার আমরা চেকে যাচ্ছি, চেকের জন্য আমরা কি কি দেখতেছি, দেখতেছি হচ্ছে তোমার মনিটরিং, যে তার কোনো কোনো ধরনের যে হাইপোক্সিয়া, হাইপারকার্বিয়া অথবা হাইপোথার্মিয়া হয়েছে কিনা, কিছু ল্যাব ইনভেস্টিগেশনে পাঠাবো, এবিজি করতে দিচ্ছি, ব্লাড গ্লুকোজ, ইলেকট্রোলাইট। তারপর কোনো কারণে আমাদের মেডিকেশনের সোয়াইপ হয়েছে কিনা বা ডোজিং এরর হয়েছে কিনা, এবং পেশেন্টের কোনো কমপ্লিট নিউরোলজিক্যাল এক্সামিনেশন। যদি পেশেন্ট ইনটিউবেটেড থাকে তাহলে তার সেক্ষেত্রে আমরা কি করবো, লুক ফর ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, মানে তার পিউপিল দেখবো কোনো অ্যাসিমেট্রিক মুভমেন্ট আছে কিনা, গ্যাগিং আছে কিনা, এবং ওরা বলতেছে যে প্রয়োজন হলে সিটি স্ক্যান অফ দ্য হেড আমরা তখনই করতে পারি। লাস্টলি ট্রিটমেন্টটা কি, ট্রিটমেন্ট হচ্ছে যদি কোনো আমাদের ওই যে হাইপোক্সিমা, হাইপারকার্বিয়া বা টেম্পারেচার রিলেটেড ঝামেলা হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা তাকে হচ্ছে আমরা সেই অনুসারে মেজারমেন্ট নিতে পারি। আর যদি পেশেন্টের মেন্টাল স্ট্যাটাসের অ্যাবনর্মালিটি থাকে তাহলে তাকে অবশ্যই আইসিইউতে শিফট করতে হবে, সেখানে রিপিট করতে হবে। তো জিনিসটা কিন্তু সহজ, যে প্রথমে চেক করলাম,
চেক করার পরে কনসিডার করবো যে তাকে আমি ফ্লুমাজেনিল বা ন্যালোক্সেন এগুলো দিব কিনা। তারপর আমি আবার চেক করব কি এই থার্ড নাম্বার চেক, সেকেন্ড নাম্বার চেকে গিয়ে আমার আসবে কি পেশেন্টের হাইপোক্সিয়া, হাইপারকার্বিয়া বা টেম্পারেচার ঠিক আছে কিনা, কিছু ইনভেস্টিগেশন পাঠাবো। সেই ইনভেস্টিগেশন যদি ঝামেলা থাকে তাহলে সেগুলো ম্যানেজ করব। আমি এর মধ্যে দেখবো তার এখানে আমার ওষুধের উল্টা পাল্টা হয়েছে কিনা, অথবা ডোজিং এর এরর হয়েছে কিনা, সেগুলো আসছে কিনা, এবং লাস্টে আমরা তাকে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করব। তাহলে পেশেন্ট ইন্টিউবেটেড থাকবে, ইন্টিউবেটেড থাকলে তাকে আমি পিউপিল টিউপিল এগুলো চেক করব। এরপর ওই অনুসারে আমরা ট্রিটমেন্ট গেল সেটা। এরপর হচ্ছে পাকু। পাকুতে দেখো প্রথম পেজে লাগবে না, পরের পেজে দেখো 360 নাম্বার, যেটা পুরোনো এটা হচ্ছে সেফ পেশেন্ট ট্রান্সফার প্রোটোকল ফ্রম দা ওআর টু পাকু। তাহলে সেফ পেশেন্ট ট্রান্সপোর্ট প্রোটোকল এটা কিন্তু পড়তে হবে, বিকজ আমাদের পেশেন্ট ট্রান্সপোর্টে আমরা ওটি থেকে যখন আমরা কেয়ারে নিয়ে যাই তখন কি কি থাকা লাগে, এই ধরনের এই কোয়েশ্চেন গুলো কিন্তু ফেসবিতে একটু আসে, অতএব এটা পড়তে হবে। এরপর আসে এস বার। এস বার তো আমাদের আসছিল। এস বার আই সাজেস্ট, এখানেও সুন্দর করে লেখা আছে, তবে এস বারের যে ছবিটা আছে এটা হচ্ছে স্মিথের 619 নাম্বার পেজ। স্মিথের 619 নাম্বার পেজে এস বার খুব সুন্দর করে দেওয়া আছে। কেন পড়তে বলতেছি, তাহলে ওই জায়গা থেকে পড়লে ওই জায়গার এখানকার লেখা কিন্তু সেম, কোনো পার্থক্য নাই, তুমি চাইলে এখান থেকেও পড়তে পারো, ওখানকার যা লেখা এখানকার লেখা সেম। তাহলে এস বার এখানেও ওই ইরাসের মতো টানা মুখস্থ সব কিছু লাগবে। আচ্ছা আমাদের যেমন যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে যেমন এস বারের যে কোয়েশ্চেনটা আমাদের আসছিল ওখানে হচ্ছে এস বারের ইমপ্লিমেন্ট বা এরকম কিছু একটা চাইছে, আমি করছি কি এস বার দেখে লাফ দিয়ে ওই এস বারই লিখে দিয়ে আসছি, মানে পুরা এস বার লিখে দিছি, সিচুয়েশন ব্যাকগ্রাউন্ড অ্যাসেসমেন্ট রিকমেন্ডেশন সব লিখে দিয়ে আসছি। কিন্তু ও অত কিছু লেখার পর যদি আমি দুটো লাইন লিখতাম যে এস বার থাকলে আমার এই সুবিধা হয়, তখন কিন্তু হচ্ছে ওই যে টু ইমপ্রুভ দেয়ার এফিসিয়েন্সি অ্যাকিউরেসি কমপ্লিটনেস, তাহলে এগুলো থাকলে কিন্তু এবং হচ্ছে আমার কিন্তু মানে নাম্বারটা অনেক ভালো আসতো। আমি কিন্তু ওখানে মানে যেহেতু সব লিখে দিয়ে আসছি আমার কিন্তু জিরো জিরো দিতে পারবে না বা একও দিতে পারবে না, আমাকে তো মিনিমাম 2 দিতে হবে, মানে কোয়েশ্চেন না বুঝে লিখলে যা হয় আর কি। এখানে দেখো এসবারের শুরুতে লাস্ট লাইনটা দেখো, দ্য ইউজ অফ চেকলিস্ট মে ফার্দার এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ হ্যান্ডওভার অ্যান্ড এনশিওর অল রিলেভেন্ট ইনফরমেশন ইজ ট্রান্সফার। মানে এসবার কেন করতে চাই আমি, এসবার কখন ইউজ করি, এসবার হচ্ছে একটা পেশেন্টকে হ্যান্ডওভার দেওয়ার জন্য ইউজ করি। এটা আগে বুঝে নাও যে এসবার কেন দিচ্ছি, পেশেন্টকে আমি হ্যান্ডওভার করতে চাচ্ছি, এই জন্য আমি এসবার হচ্ছে আমি এসবার ফলো করতেছি। এখন এই হ্যান্ডওভারে তাহলে আমার কি হচ্ছে, আমার কোয়ালিটি অফ হ্যান্ডওভারটা বাড়বে এবং সমস্ত ইনফরমেশন যেসব আমার দরকার, পেশেন্টের দরকার, সেগুলো সবগুলো আমি তাকে দিতে পারবো। এটা হচ্ছে আমার এসবারের উদ্দেশ্য। ওকে। আচ্ছা এসবার যে পেজে, সেই পেজে আরেকটা লেখা আছে যে লেভেল অফ পোস্ট অপারেটিভ কেয়ার, যে এখানে 4টা লেভেল লাগে। উম, শুধু এতটুকু মাথায় নাও যে কোনটা কোন লেভেলটা পুরোটা পড়ার দরকার নেই, জাস্ট জানার জন্য যে ওয়ার্ড হচ্ছে লেভেল 0, লেভেল 1 হচ্ছে এনহ্যান্সড ওয়ার্ড, যেখানে আমার সমস্ত কিছু পেশেন্ট ফ্রিকোয়েন্ট মানে আমাদেরকে কি বলে ওয়ার্ড আর কি। লেভেল 2 হচ্ছে এসডিইউ, 3 হচ্ছে আইসিইউ। মানে এগুলো হচ্ছে সিলি কোয়েশ্চেন যদিও, এটা একটু পাশে লিখে নিও যে লেভেল 0 কোনটা, 1 কোনটা, 2 টু হচ্ছে এসডিইউ, 3 হচ্ছে আইসিইউ। আচ্ছা এরপর আসলে ল্যারিঙ্গোস্পাজম। ল্যারিঙ্গোস্পাজম অবশ্যই আমরা পড়বো স্মিথ থেকে, স্মিথের 584 নাম্বার পেজ থেকে। এখানে স্মিথে 586 নাম্বার পেজে 584 নাম্বার পেজ। আচ্ছা এখানে ল্যারিঙ্গোস্পাজমে আলাদা করে কিছু বলা নেই, এটা আমরা অনেকবার অতীতে পড়ছি, ভবিষ্যতেও পড়বো। ল্যারিঙ্গোস্পাজম এখান থেকে যা যা আছে কিভাবে আইডেন্টিফাই করতেছি,
What is laryngospasm? Definition, identification, action কি নিচ্ছি, laryngospasm পার্সেস করলে কি থাকতেছে সেকেন্ডারি অ্যাকশন। নিচের লাইনটা দেখো যেটা হচ্ছে যে if oxygenation fail to improve, call for help and administer NMBA. Refractory life-threatening laryngospasm may necessitate to surgical cricothyroidotomy. এই লাইনটাও কিন্তু আমাদের সেকেন্ডারি অ্যাকশনের মধ্যে লিখতে হবে। যদি রিফ্রাক্টরি হয় তখন সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ক্রিকোথাইরয়েডোটমি লাগবে। এরপর হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে তো আমরা জানি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি আছে। এইখান থেকে ভিউ পয়েন্ট থেকে যেটা লাগবে সেটা হচ্ছে দেখো রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর কি কি আছে ল্যারিঙ্গোস্পাজমের, এই পয়েন্ট গুলা মানে যে এআরওয়ে ম্যানিপুলেশন, সার্জিক্যাল স্টিমুলেশন, তারপর হচ্ছে বাচ্চাদের হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো থাকলে হবে। ইরিটেন্ট ভলাটাইল যদি ইউজ করি, রিকারেন্ট লারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হলে তখন লাগতেছে। আচ্ছা, ল্যারিঙ্গোস্পাজমের পাশে হচ্ছে ব্রঙ্কোস্পাজম। তাহলে ব্রঙ্কোস্পাজম, ল্যারিঙ্গোস্পাজম মানে এই ক্রিটিক্যাল ইনসিডেন্ট গুলো যা যা থাকবে সবই পড়তে হবে। এখন ব্রঙ্কোস্পাজমে দেখো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলো দেওয়া আছে এগুলো আসলে ব্রঙ্কোস্পাজমের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস না, এগুলো হচ্ছে ব্রঙ্কোস্পাজমের আমরা বলতে পারি হোয়াট আর দ্য কজেস অফ ব্রঙ্কোস্পাজম, যে কি কারণে ব্রঙ্কোস্পাজম হইতে পারে। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আমি ছবি তুলে দিচ্ছি, এটা ছবিটা নিছিলাম হচ্ছে ইয়া থেকে, স্টোয়েলটিং থেকে। ধরো যেগুলো কিন্তু স্মিথে লেখা আছে ওগুলো বেসিকলি হচ্ছে তোমার ব্রঙ্কোস্পাজমের কজ, নট দ্য ডায়াগনোসিস। ডিফারেন্সিয়ালস, ডিফারেন্সিয়ালসটা এখানে দিয়ে দিছি, দেখে নিও। এখানেও ব্রঙ্কোস্পাজমের হচ্ছে ডেফিনেশন। যে কোনো ইমার্জেন্সিতে একটা জিনিস সবসময় লেখা উচিত, সেটা হচ্ছে অ্যালার্ট দ্য টিম, স্টপ দ্য সার্জারি, কল ফর হেল্প। যদি তুমি সবকিছুতে লিখো যে হোয়াট আর দ্য আনএক্সপ্লেইনড হাইপোটেনশন বা আনএক্সপ্লেইনড হাইপারটেনশন অথবা রিগার্জিটেশন অথবা নিউমোথোরাক্স, যাই হোক একটা লাইন শুরুতে লিখে দিবা অ্যালার্ট দ্য টিম, স্টপ দ্য সার্জারি, কল ফর হেল্প, সবার জন্য একই নিয়ম। আচ্ছা, এরপরে ব্রঙ্কোস্পাজমে কিছু ডোজের নাম আছে। ডোজ গুলো আমরা কি দেখতেছি, ডোজ গুলো হচ্ছে ডোজ সহ পড়তে হবে। এখন ডোজ সহ কিভাবে পড়লে কেমন করে পড়লে সুবিধা হয় সেটা তোমরা নিজেরা বুঝে নিও, কিন্তু ডোজ প্রত্যেকটারই জানা লাগবে। তাহলে আমি কি করতেছি, তাকে আমি নেবুলাইজ করব, তাকে আমি হচ্ছি আমরা যা যা করি, আমরা যেসব কাজ করি সেগুলো আগে আমরা বলে যাই। যেমন কি করব, তাকে আমি অবশ্যই নেবুলাইজ করব। নেবুলাইজ করবো সালবুটামল দিয়ে, ইপ্রাটোপিন ব্রোমাইড দিয়ে। আচ্ছা, ম্যাক্স ম্যাগনেসিয়াম বা ম্যাক্স সালফের কথা আমাদের মাথায় শুরুতে আসবে না, তো শুরুতে লেখা সেকেন্ড অফ পয়েন্ট হিসেবে না লিখলেও হয়। আর তাকে আমরা কেটামিন দিতে পারি, কেটামিন ব্রঙ্কোডাইলেটর আমরা জানি। কেটামিনের ডোজ হচ্ছে 2 মিলিগ্রাম, আহ আমরা কি বলে 20 মিলিগ্রাম দিতে পারি, অথবা ইয়াতে দিতে পারি 1 to 3 মিলিগ্রাম পার কেজি পার আওয়ার। ইয়াতে কেটামিনের। আচ্ছা, হুম। তারপর দেখো অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন আমরা অবশ্যই যখন একটা ইমার্জেন্সি আমরা পেশেন্টকে অ্যাড্রিন দিয়ে দিচ্ছি। অ্যাড্রিন হচ্ছে 10 থেকে 100 মাইক্রোগ্রাম আইভি, অথবা আমরা পেশেন্টকে কিন্তু ওই নেবুলাইজারও দেওয়া যাবে, অথবা আমরা ট্রাকিয়াল টিউবেও অনেক সময় ওরা দিয়ে দেয়, দিতে পারে, ট্রাকিয়াল টিউবেও সরাসরি দেওয়া যায়। তারপর আমরা কর্সন ইউজ করি, তাহলে কর্সন হচ্ছে আমরা কত দিই, 100 দিয়ে দিই, এখানে বলতে ম্যাক্সিমাম 200 মাইক্রোগ্রাম। আচ্ছা, এরপরে গিয়ে আমাদের অ্যামানোফারিনের কথা মনে আসতে পারে, আমাদের তখন ম্যাক্সালফের কথা মনে আসতে পারে। অ্যামানোফারিন এবং ম্যাক্সালফের মধ্যে কিন্তু একটা মিল আছে, যেমন অ্যামানোফারিন হচ্ছে 5 মিলিগ্রাম পার কেজি ওভার 20 মিনিট, দেন ইনফিউশন হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি পার আওয়ার। আর ম্যাক্সালফ হচ্ছে ওই যে ইয়ার ডোজটা, ম্যাক্সালফটা হচ্ছে এখানে আমার প্রিএক্লাম্পসিয়ার ডোজটা, যে ডোজটা তো টাইমিং এর সাথে মিলে যাচ্ছে, 50 মিলিগ্রাম পার কেজি ওভার 20 মিনিট। তাহলে অ্যামানোফাইলিনের ক্ষেত্রে আমি মনে রাখি যে 5 মিলিগ্রাম পার কেজি ওভার